দেওয়ানি সাজেশন দেওয়ানি সাজেশন সহ গুরুত্বপূর্ণ আদেশগুলো কিভাবে মনে রাখবো এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব আজকে। এবং দেওয়ানি আদেশগুলো আমাদের অনেকের মনে আসে না, এবং কিছু কিছু জায়গায় দেখা যায় যে আমরা ভয়ঙ্কর ভুল করে ফেলি। এবং কিছু কিছু আদেশ আছে যেগুলো আমরা গুরুত্বপূর্ণ আদেশ পড়বো, এছাড়া বাকিগুলো বাদ দিয়ে দিব। এবং এই গুরুত্বপূর্ণ আদেশগুলো যদি আপনি একটু সুন্দর করে বুঝতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় যে দেওয়ানিতে তো 20 মার্কস, তাই না? ধারা থেকে 10টা প্রশ্ন হয়ে যাবে প্রায়, আর বাকি 10টা আদেশ থেকে প্রশ্ন হবে। আমরা বাকি যে 10টা আছে 2 থেকে 3টা প্রশ্ন ছেড়ে দিয়ে পড়বো দেওয়ানি। এমনিও আপনার বিগত যারা পরীক্ষা দিয়েছেন তারা দেখতে পান যে দেওয়ানিতে কিন্তু আপনার খুব একটা ভালো করে কমন পড়ে না। এমন কিছু আধ্যাত্মিক প্রশ্ন তৈরি হয়ে যায় যে পুরা বই মুখস্থ করেও কিন্তু দেওয়ানিতে আপনি 20টা প্রশ্ন কখনোই কেউ কমন পায় না। আমার এই 12 বছরের অভিজ্ঞতায় আমি দেখতে পাচ্ছি যে 20টা প্রশ্ন কমন পাওয়া মুশকিল হয়। যারা অনেক বেশি পড়াশোনা করতেছে তারাও 20টা প্রশ্ন পারে না। এবং গতবার যাদের শুরুতে দেওয়ানি পড়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম ফেল করেছে। অর্থাৎ তারা যদি পরীক্ষার হলে যাওয়ার আগেই টার্গেট নিত যে দেওয়ানিতে 5 থেকে 6টা প্রশ্ন আমি ছেড়ে যাব, তাইলে কিন্তু পরীক্ষার হলে মাথাটা গরম হইতো না। আর পরীক্ষার হলে 5 থেকে 6টা প্রশ্ন না পারার কারণে মাথা কি হয়ে গেছে, গরম হয়ে গেছে। এই কারণে কিন্তু পরীক্ষাটাই খারাপ হয়ে গেছে। তা আপনি যদি ধরেই নেন যে আপনার 5 থেকে 6টা প্রশ্ন আমি ছেড়ে যাব দেওয়ানিতে, ফৌজদারিতে 5 থেকে 6টা প্রশ্ন আমি ছেড়ে যাব, 10 মার্ক কি ছাড়ার ক্ষমতা আমার নাই এখানে? মানে বেশি ভাবলেও ভালো না। অর্থাৎ কিছু জিনিস ছেড়ে যেতে হয় জীবন থেকে, কিছু জিনিস ছেড়ে দিতে হয়। এই কিছু জিনিস যদি ছেড়ে না দেন সেক্ষেত্রে দেখবেন কিন্তু টিউমার শরীরের অংশ না, তারপর হচ্ছে হাত কি শরীরের অংশ, তাই তো? মানুষ কিন্তু টিউমার অপারেশন করে ফেলে দেওয়ার পর ফিরেও তাকায় না টিউমারের দিকে, সেটা কিন্তু শরীরেরই অংশ। আবার হাত যদি একবার কেটে যায় দেখবেন ওই হাতটা হাতে দৌড়া, আমি অনেকের হাত কাটা লোক দেখছি, ওই হাতটা আর এক হাত দিয়ে দৌড়ে চলে যায় একটু ডাক্তারের কাছে লাগানোর জন্য যে আমার হাতটা কি করে দেন, একটু লাগায় দেন। তার মানে প্রয়োজন অপ্রয়োজন বুঝতে হবে। আপনার কোনটা এখন পড়বেন না আর কোনটা পড়বেন এইটা কিন্তু বুঝে আপনাকে পড়তে হবে, না হয় কিন্তু খুব কঠিন হবে। আমাকে শুনতে পাচ্ছেন কিনা, কথা ক্লিয়ার আছে কিনা, কে কোথা থেকে দেখছেন জানাবেন। এবং লাইভটি শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। বলার পরও দেখা যায় যে 12-13টা লাইভ শেয়ার করেন আপনারা। একজনই চাইলে 10টা লাইভ শেয়ার করতে পারে, 10টা গ্রুপে দিতে পারে। এটা জাস্ট মনের একটা বিষয়, কাকে আপনি সহযোগিতা করবেন, কার সহযোগিতা নেবেন, এটা বলে কয়ে আসলে হয় না মাই ডিয়ার। তাহলে আমরা আদেশগুলোতে কয়টা প্রশ্ন ছেড়ে পড়বো বলছি? মিনিমাম 3 থেকে 5টা প্রশ্ন ছেড়ে পড়বো। তার মানে আদেশ নিয়ে এত চাপ নেওয়ার কিছু নাই। আমি কি শুরুতে যে আদেশ থেকে প্রতি বছর একটা প্রশ্ন হয় সেটা হলো আদেশ 1, যে আদেশ থেকে প্রতি বছর প্রশ্ন হয় সেটা হলো আদেশ 1। আদেশ পড়ার সময় আপনাকে একটা ছোট্ট বিষয় মাথায় রাখতে হবে, আদেশগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে যে একটা মামলার শুরু থেকে শেষ পর্যন্ত আদেশগুলো সাজানো হয়েছে। অর্থাৎ আদেশগুলো যদি আপনি ভালো করে পড়েন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে একটা মামলা শুরু থেকে শেষ পর্যন্ত আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আদেশ 1 দিয়ে মামলা শুরু হয়েছে, আর আদেশ 50 দিয়ে কি হয়েছে বলেন, মামলা শেষ হয়ে গেছে। তার মানে এই আদেশ যদি আপনি ধারাবাহিকভাবে মনে রাখতে চান, অনেকেই অনেক ধরনের কৌশলের উপরে টেকনিকের উপরে হচ্ছে আপনার এটারে মানে হচ্ছে আপনার কি বলে মনে রাখার নিনজা টেকনিক মারে। আমার মনে হয় যে এইগুলা কোনো বিষয় না, মনে রাখাটা সম্পূর্ণ আপনার মনের বিষয়। আপনি যেভাবে মনে রাখতে চান সেইভাবে মনে রাখতে পারেন, যেভাবে আপনার ভালোভাবে মনে হয় আপনি সেইভাবে পারেন। আমি যেভাবে বলতেছি সেভাবেও আপনি চাইলে মনে রাখতে পারেন, আবার আপনি যেভাবে মনে রাখতে পারেন চাইলে সেভাবেও মনে রাখতে পারেন। এর জন্য বাড়তি কোনো চাপ নেওয়ার প্রয়োজন নাই। তাহলে সংখ্যা একটা বড় ফ্যাক্ট, আইনের ধারা, আদেশ এগুলোর মধ্যে সংখ্যা একটা ফ্যাক্ট। মজার বিষয়, সংখ্যা মনে রাখা যায় সবচাইতে সোজাভাবে। আপনি যদি কারো নাম মনে রাখতে না পারেন, দেখা গেছে তাকে নাম্বারিং দিয়ে মনে রাখতে পারেন। আবার অনেক লোক দেখছি খুব অশিক্ষিত মূর্খ, কিন্তু সে যে কারো মোবাইল নাম্বার প্রায় 400-500 মোবাইল নাম্বার তার মুখস্থ, 400-500 মোবাইল নাম্বার মুখস্থ। হাতের কৌশল এমন হয়ে গেছে সে না দেখেও আপনার ক্যালকুলেটর চাপলেও সঠিকটা চাপতে পারে। তার মানে সংখ্যা মনে রাখার জন্য তেমন কোনো কৌশলের দরকার নাই, সংখ্যাটাই যথেষ্ট। অনেকে বলেন ধারা মনে পড়ে না, মনে থাকে না। ধারা মনে রাখার জন্য আগে সংখ্যা মনে রাখতে হবে।
আপনারা করেন কি, পড়ার সময় বিষয়বস্তু আগে পড়েন, অর্থাৎ নাদিমের সংখ্যা হচ্ছে 2, তাহলে আপনি করেন কি আগে নাদিম 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 পড়েন, তারপর হচ্ছে 2 2 2 2 পড়েন, কিন্তু নিয়ম এইটা না। আগে 2 2, আগে 2 সংখ্যাটা মাথায় নিয়ে তারপর নাদিমের নামটা মাথায় নিতে হবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ আগে সংখ্যা পড়ার সময়, তারপর হচ্ছে বিষয়বস্তু পড়তে হবে। এটা কিন্তু একটা কৌশল, যাদের ধারা মনে থাকে না। অনেকেই আছে যে ধারা মনে থাকে না, এইটা আমি যেভাবে মনে রাখি ঠিক ওইভাবে আপনিও চাইলে মনে রাখতে পারবেন। অনেকে আছে দেখা যায় যে প্রত্যেকেই এটা একই প্যাটার্নে ঢুকতে চান, একই প্যাটার্নে না ঢুকে আপনি আপনার মতো করে শর্ট ফ্রন্ট করে নিতে পারেন। অর্থাৎ যতগুলো আদেশ আছে, 50টার মতো আদেশ আছে না বলেন, 50টার মতো আদেশকে আপনি 5টা 5টা 10টা 10টা করে আপনি শর্ট ফন্ট ABCD বা ওর প্রথম অক্ষর নিয়ে আপনি একটা ছোট করে নাম বানায় নিলেন। এটা সম্পূর্ণ আপনার, কে কিভাবে নিচ্ছে এইগুলা দিয়ে অনেকে বাহাদুরি করতেছে। এগুলা ক্লাস 2 3-তে আমরা করে আসছি, এগুলো বাহাদুরির কিছু না। আমি কি বুঝাইতে পারছি? এইটা আইনে এসে অনেকে বাহাদুরি দেখাইতেছে যে এই কৌশল শিখুন, সেই কৌশল শিখুন। কৌশলটা আপনার কাছে। আমরা যখন দেখা যাচ্ছে এই কৌশলগুলো নিয়ে কথা বলতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে এই কৌশলটা এইভাবে করেন, ওই কৌশলটা ওইভাবে করেন, আপনি আপনার মতো কৌশল ব্যবহার করেন। আমি বুঝাইতে পারতেছি? এখন বলবেন যে এত বকর বকর করতেছেন। বাবা, আগে ফিল্ড তৈরি করতে হবে, মানসিকভাবে নিজেকে দক্ষ বানাইতে গেলে পরিবেশ তৈরি করতে হবে। ভয়জা মাথা, মানে ভয়জা মাথা আমি সেই মাথাগুলোকে বলি পড়ার সময় বিভিন্ন ধরনের কাজ একসাথে করে। এরা অন্তত এই বার কাউন্সিল পরীক্ষায়, এই যে নেক্সট পরীক্ষাটা দিয়েন না। যারা একই সাথে অনেকগুলা কাজ করতেছেন তারা এই পরীক্ষাটা দিয়েন না, কারণ এইখানে পাশের হার খুবই নগণ্য এবং ফেলের হার বাড়তেছে আপনাদের কারণে। সঠিকভাবে আপনারা পড়তেছেন না, ফেলের হার কিন্তু বাড়তেছে আপনাদের কারণে। আমাদের যারা আমরা ব্যবসায়ী আছি, কোচিং ব্যবসা যারা করতেছি, তারা কিন্তু আপনাদের ব্যর্থতার কারণে আমরা সফল। আমার কথা কি বুঝতে পারতেছেন? অর্থাৎ আপনি ভয়জা বলেই আমার এখানে গুণ দেখানোর মতো জায়গা তৈরি হয়ে গেছে। আপনি যদি বলিয়ান হইতেন তাহলে তো আমার মতো বেগুন লোকের এখানে জায়গা থাকতো না। আমার কথা কি বুঝতে পারতেছেন? তার মানে যেখানেই দক্ষতা দেখাইতে চাইবেন সেখানে ব্রেনটাকে পরিষ্কার রাখবেন, কলম রাখতে হবে, খাতা কলম দরকারই নেই আজকে। তাহলে আমরা সংখ্যা যদি মনে রাখি 1 1 1 3 1 8 1 9 1 10 2 1 3 4, ওকে, 2 1 3 1 3 4, তাহলে একবার বলতে হবে 1 1 1 3 1 8 1 9 1 10 2 1 3 1 3 4 4 1। রিল্যাক্স। তাহলে 1 1 1 3 1 8 1 9 1 10 2 1 3 1 3 4 4 1 বলেন। এটা না, একটা রিদম। দেখেন, এটা একটা রিদম। ওরকম না, একটা মনে হয়েছে 1 1 প্যাক প্যাক, ওরকম না। বলে 1 1 1 বলে হাস করে প্যাক প্যাক, তাহলে এটা না, একটা রিদম আছে। আমি যখন বলতেছি দেখেন আমি হাতটাকে এরকম করতেছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকে ফলো করে, এটা বুঝতে পারেন না। এটা আমার বডি ল্যাঙ্গুয়েজ না, এটা ফলো করে তার মায়ের বডি ল্যাঙ্গুয়েজ, এটা ফলো করে তার বোনের বডি ল্যাঙ্গুয়েজ, এটা ফলো করে হুজুরের বডি ল্যাঙ্গুয়েজ। কীরকম? কোরআন শরীফ যখন পড়ে দেখবেন একটা রিদমে পড়ে। যখন কোরআন শরীফ পড়ে একটা কি পড়ে বলেন? রিদমে পড়ে। আপনাকে ওই রিদমটা নিতে হবে। আপনি এখন 1 1 বইলে আবার ওরে খুসা মাইরা দেখ, হবে না তো, বিপদ না বলেন। রিদম আছে, একটা রিদম আছে। তাহলে বডি ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু রিদমটা নির্ভর করে। দেখবেন এই যে কোরআন শরীফ পড়ে হালকা দুলতেছে, তাই না? আবার লম্বা টান দিতে গেলে কানে কি করতেছে? হাত দিচ্ছে। তার মানে এই ফিলগুলো আপনাকে নিতে হবে। তাহলে 1 1, এই যে দেখেন আমি কিন্তু ঝুলতেছি, তাই না? 1 1 1 3 1 8 1 9 1 10 2 1 3 1 3 4 4 1। রিল্যাক্স, ওই পর্যন্ত যাই নাই। তাহলে খেয়াল করেন, আদেশ 1, আদেশ 1-এ পক্ষগণের কথা বলা হয়েছে। অর্থাৎ মামলায় যে পক্ষগণ থাকবেন, পার্টিস, সেই বোধ পার্টিসের কথা বলা আছে। অর্থাৎ একটা মামলা যখন আপনি গাঁথবেন, একটা মামলা যখন আপনি করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে পার্টি ছাড়া মামলা হইতে পারে না। অর্থাৎ একা একা কি মামলা হবে যদি বিবাদী না থাকে? বিবাদী কি বাদী না থাকলে লিখিত জবাব দিতে পারবে? অর্থাৎ একটা মামলার বোধ পার্টিস ছাড়া কিন্তু মামলা হইতে পারে না। এই পার্টিগণ, পক্ষদ্বয়, পক্ষবৃন্দ, এদের কথা বলা আছে আপনার আদেশ 1-এ।
যেখানে কাউকে যদি মিস করে ফেলেন সেক্ষেত্রে পক্ষভুক্ত করতে হবে, কাউকে যদি দরকার হয় সেক্ষেত্রে পক্ষভুক্ত করতে হবে, কাউকে যদি ডিস্টার্ব করতে মামলায় যুক্ত করেন তাকে বাদ দেওয়ার জন্য আপনার কি করতে হবে, সেখানেও পক্ষভুক্তির একটা ব্যাপার থাকে, তাই না? তাহলে আদেশ কত? এক। এখন আদেশ একের মধ্যে অনেকগুলা বিধি আছে, যে বিধিগুলো আমরা বলছি যে সব আমরা পড়বো না। আমাদের যেগুলো আবেগে লাগে, যেগুলো আমাদের ভাবাবেগে লাগে, যেগুলো আমাদের মনে হয় যে আমাদের কোনো কাজে আসবে, সেগুলাই আমরা পড়বো। এর বাইরে যদি প্রশ্ন হয় আসলো, আমরা 5টা প্রশ্নের মধ্যে ওকে ছেড়ে দিলাম, যে ওইটা নিয়ে আমরা এত প্রেশার নেব না। তাহলে একে একে বাদী, 1-3 বিবাদী। বলেন, তাহলে বাদীর কথা বলা আছে আদেশ 1 বিধি 1-এ, তাই তো? তাহলে আদেশ 1 বিধি 1 না বলে আমরা বলছি 1-1, 1-3, 1-8, 1-9, 1-10। তাহলে একে একে বাদী, 1-3 বিবাদী। বলেন, 1-8 প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। 2বার প্রশ্ন হয়েছে এখান থেকে। 1-8 প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, তাই তো? 1-9 পক্ষভুক্তি। 1-9 পক্ষভুক্তি 2 প্রকার। 1-10 পক্ষভুক্তির আদেশ। তাহলে রিল্যাক্স, এবার আমি একটু বলি, দেখেন 1-1, 1-3, 1-8, 1-9, 1-10 বাদী বিবাদী প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, পক্ষভুক্তি 2 প্রকার, পক্ষভুক্তির আদেশ, তাই না ব্যাপারটা? তাহলে 1-1 বাদী, 1-3 বিবাদী, 1-8 প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, 1-9 পক্ষভুক্তি 2 প্রকার, 1-10 পক্ষভুক্তির আদেশ, তাই না? বলেন, এখন পক্ষভুক্তির আদেশের সাথে আমাদের মাথায় রাখতে হবে যে 6-17 মিলায় পড়তে হবে। কি মিলায় পড়তে হবে বলেন? 6-17। তাহলে আরেকটু ছোট্ট করে আরেকবার বলি, 1-1, 1-3, 1-8, 1-9, 1-10, 6-17, তাই না? এখন আমি যে হাত পাগুলা ছুটতেছি, অনেক ভাইয়েরা বলেন যে কেন হাত পা ছোড়েন? ভাইয়া, এটা বডি ল্যাঙ্গুয়েজ, এটা আমার নিজের রিদম নেওয়ার জন্য করি। এটা আর একটা ফাঁকিবাজি করার জন্য হাত পা ছুড়ি, মনে করার চেষ্টা করি। এই যে মাঝখানে 2-1 সেকেন্ড কাভার করতেছি, দেখেন এটা কি করার চেষ্টা করতেছি বলেন? মনে করার একটা চেষ্টা করতেছি, মানে পাশে আসো, একটু মাথায় আসো, পাশে আসো, মাথায় আসো, তাই না? তাহলে 1-1, 1-3, 1-8, 1-9, 1-10, 6-17। রিল্যাক্স। তাহলে 1-1 বাদী আছে, 1-3 বিবাদী আছে, 1-8 প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা আছে, 1-9 পক্ষভুক্তি 2 প্রকার আছে, 1-10 পক্ষভুক্তির আদেশ আছে। আর পক্ষভুক্তি করতে গেলে আরজি সংশোধন করে 6-17-তে দরখাস্ত দায়ের করতে হয়। পক্ষভুক্তি করতে গেলে আরজি সংশোধন করে 6-17-তে কি করতে হয়? দরখাস্ত দায়ের করতে হয়। তাহলে যিনি মামলার দায় দায়িত্ব অর্জন করেছেন, যার উপরে মামলার দায় দায়িত্ব অর্জিত হয়েছে, অর্জন আর অর্জিত, যিনি মামলার দায় দায়িত্ব অর্জন করেছেন, যার উপরে মামলার দায় দায়িত্ব অর্জিত হয়েছে, চারদিকে উৎপাত, যিনি মামলার দায় দায়িত্ব অর্জন করেছেন, যার উপরে মামলার দায় দায়িত্ব অর্জিত হয়েছে, তাকে বাদী বলে। অর্থাৎ মামলার দায় দায়িত্ব অর্জন করা একটা অধিকারের বিষয় না? আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? মামলার দায় দায়িত্ব অর্জন করা কিন্তু একটা অধিকারের বিষয়। এই অধিকারটা যিনি অর্জন করেছেন তার নাম বাদী, আর বাদী যার উপরে তাকে বিবাদী বলে। তাহলে অর্জনবাদী, অর্পিত বিবাদী, তাই না? এই বিবাদী পড়লাম, তাই না? তাহলে 1-8 প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। 1-8 কি বলেন? মোকদ্দমা। তাহলে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার ক্ষেত্রে, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার ক্ষেত্রে বহু সংখ্যক বাদী থাকবে। কি থাকবে বলেন? অর্থাৎ খেয়াল করেন, যখন গণ উৎপাত হয়, অর্থাৎ এই কারেন্ট যাইতেছে কারো ডিস্টার্বের কারণে, বাইরে বৃষ্টি হচ্ছে, কারো ডিস্টার্বের কারণে কারেন্ট যাইতেছে, আমরা মনে করতেছি এটা আমাদের অসংখ্য লোকের এইটা উৎপাত, তার বিরুদ্ধে আমরা একটা মামলা করতে চাই। তাহলে এত লোক মিললে আদালতে গেলে ডিস্টার্ব, খরচাপাতি আছে, সবাই 1 কাপ করে চা খাওয়াইলেও তো 500 টাকায় কুলাইতে পারবো না, তাই না? ব্যাপারটা এরকম না? সেক্ষেত্রে আমরা বলতে পারি একজনকে যে বাদান, তুমি আমাদের সবার পক্ষে এই মামলাটা দায়ের করো, আমরা তোমার পিছনে আসি, আমরা তোমার পিছনে কি আসি, তুমি জানাও আদালতকে যে এটা আমাদের সবার উপরে ভায়োলেশন হচ্ছে, সবার উপরে এটা ডিস্টার্ব তৈরি হইতেছে, আমরা সবাই আসি তোমার পিছনে। তাহলে বহু সংখ্যক বাদী নিয়ে যে মামলা দায়ের করতে হয় তাকে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বলে। আমি কি বুঝাইতে পারছি কথাটা?
তাহলে বহু সংখ্যক বাদী নিয়ে যে মামলা দায়ের করতে হয় তাকে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বলে, বহু সংখ্যক বিবাদী না। কিন্তু শব্দটা কি বলেন? বাদী নিয়ে যখন মামলা করতে হচ্ছে তাকে প্রতিনিধিত্বমূলক মামলা হচ্ছে। ওকে, তাহলে একে একে বাদী, যিনি অর্জন করেছেন সে বাদী, এক তিনে বিবাদী, যার উপরে অর্পিত হয়েছে তিনি বিবাদী। একাটে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, বহু সংখ্যক বাদীর মামলা। অসংখ্য, আরে বাপ রে বাপ, এটা পোলা। আমি আপনার বড় ভাই না, একদম কালারে মিলে গেছে। ও আর আমি একই স্কুল, আমি ওর স্কুলে লেখাপড়া করছি। হ্যাঁ, কলেজ না স্কুল। ও ওই কলেজে বাড়তি দিচ্ছিল। তাহলে 1-9 পক্ষভুক্তি দু প্রকার। কত প্রকার? মিস জয়েন্ডার, নন জয়েন্ডার। বলেন। 1-9 পক্ষভুক্তি, যারা লিখতেছেন ডিস্টার্ব করতেছেন। 1-9 পক্ষভুক্তি দু প্রকার, মিস জয়েন্ডার, নন জয়েন্ডার। এখন আমার মিস আর ননে ঝামেলা হইয়া যায়। আমার মতো 2-4 পাবলিক থাকলেও থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে। তারপরও যেহেতু এটা আমার ডিসএবিলিটি, আমি বলছি মিস এবং নন। নন মানে অ, আর মিস মানে অপ। নন মানে কি বলেন? অ, আর মিস মানে অপ। মনে থাকবে। এখন যারা মিস আছেন বুঝতে পারতেছেন, মিস মিস মানে হলো অপ, আর হচ্ছে নন অ। তাহলে নন জয়েন্ডার অসংযোগ, আর মিস জয়েন্ডার অপসংযোগ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে অপসংস্কৃতি, অপায়া, অপটপ, মিস, এগুলো তো বোঝাই যাচ্ছে যে এটা দরকারই নাই, প্রয়োজনই নাই, তাই না? অপ কখনো প্রয়োজন হইতে পারে না। আমি কি বুঝাইতে পারতেছি? পরপরা, অপনু, অবয়া, নিশু, এটি যেমনিভাবে প্রত্যয় তেমনিভাবে কিন্তু উপসর্গ। যেমনিভাবে এটি প্রত্যয় তেমনিভাবে কি বলেন? উপসর্গ। উপসর্গর কাজ হচ্ছে শব্দের তেশ মারা। উপসর্গের কাজ হচ্ছে কি বলেন? শব্দের বিকৃতি ঘটানো। আমার কাছে লাগে যে বিকৃতি ঘটায় শব্দের, অর্থাৎ সংস্কৃতি, অপসংস্কৃতি। তেশ মেরে দিল, অপব্যবহার। তেশ মারছে ব্যবহারের, বলেন, তাই না? তাইলে যদি এরকম হয়, সেক্ষেত্রে যাকে মামলায় প্রয়োজন নাই কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে অপসংযোগ বলে বলা যায় না? অপর কি কোনো প্রয়োজন আছে আমাদের জীবনে? আমাদের কি অপব্যবহার দরকার আছে? অপব্যবহার রোধ করতে হবে, পাগলা। মিস জয়েন্ডার হয়ে যাবে পরে, দেখেন এটা। ঠিক আছে, তাহলে দেখেন, অপ মানে হচ্ছে প্রয়োজন নাই, আর অপ্রয়োজন ছিল, করা হয় নাই। প্রয়োজন ছিল, করা হয় নাই। তাহলে যাকে মামলায় পক্ষভুক্ত করার প্রয়োজন ছিল, শরীফ, যাকে মামলায় পক্ষভুক্ত করার প্রয়োজন ছিল কিন্তু করা হয় নাই, তাকে আমরা কি বলবো? নন জয়েন্ডার, তাই তো? অসংযোগ। আর যাকে মামলায় প্রয়োজন ছিল না কিন্তু করা হয়েছে তাকে আমরা কি বলবো? মিস জয়েন্ডার বলবো, অপসংযোগ। মিস, আপনি কি বুঝতে পেরেছেন? না পিছনের মিস বুঝতে পেরেছেন আপনি? কাটাপ্পার পরে আমাদের কাপ্পা, কাটাপ্পার ছোট বোন আমাদের কাপ্পা। শরীফ, তাহলে পক্ষভুক্তি কত প্রকার? 2 প্রকার পক্ষভুক্তি, তাই তো? তাহলে 2 প্রকার পক্ষভুক্তি কি কি? মিস জয়েন্ডার, তাহলে ওইভাবে না প্লিজ, এইভাবে না। মিস জয়েন্ডার বা অপসংযোগ, আর নন জয়েন্ডার বা অসংযোগ। বলেন। তাহলে আমার একটা পক্ষভুক্তি করা হয় নাই, আমার এমন একজন বিবাদী নেসেসারি পার্টি, অর্থাৎ বাটোয়ারার মামলায় যদি আপনি কোনো পক্ষকে রাইখা মামলা করেন, সেক্ষেত্রে বাটোয়ারার মামলা কিন্তু শুদ্ধ হবে না। বাটোয়ারার মামলায় কোনো শরিকগণকে রেখে যদি আপনি কি করেন? মামলা করেন, সেক্ষেত্রে কিন্তু বাটোয়ারার মামলা কি হবে না? শুদ্ধ হবে না। এটা কিন্তু চরম কথা। অনেকে পাগলারা করে, বোন রে আপনার দূরে রাখে, স্বাস্থ্য বোনদের কি রাখে? দূরে রাখে। তারপর হচ্ছে ভাইকে যেটা বিদেশ, ওইটাকে বাড়তে নাই, মরে গেছে।
এরকম করে দূরে রাখে। তার মানে নেসেসারি পার্টি ছাড়া মামলা যখন অচল হবে তখন নেসেসারি পার্টিকে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। নেসেসারি পার্টি হচ্ছে অত্যাবশ্যকীয় পার্টি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বাটোয়ারার মামলায় অবশ্যই নেসেসারি পার্টিকে বাদ দিলে কিন্তু আপনি মামলায় সুফল পাইতে পারেন না। নেসেসারি পার্টি অবশ্যই কি পার্টি বলেন? অত্যাবশ্যকীয় পার্টি। এই অত্যাবশ্যকীয় পার্টি ছাড়া মামলা কিন্তু দায়ের করা যাবে না। অর্থাৎ যে পার্টিকে মামলা করার সময় অবশ্যই প্রয়োজন হয় তাকে কি বলে? নেসেসারি পার্টি বা অত্যাবশ্যকীয় পার্টি বলে। তা আমি মনে করলাম এরকম একটা বাদী আমি নেই নাই মামলায়, বা এরকম একটা বিবাদী আমি নেই নাই, তাইলে আমার কি একটা অসংযোগ হয়ে আছে না? এখন নন জয়েন্ডার হয়ে আছে না? এই অসংযোগ পার্টিকে একটু অপেক্ষা করবেন না চলে যাবেন? ঠিক আছে, ঠিক আছে ভাইজান, ঠিক আছে। তাহলে এইরকম একটা নন জয়েন্ডার পার্টিকে যখন আমি অন্তর্ভুক্ত করতে যাব তখন কিন্তু আরজি সংশোধনের আবেদন করতে হবে। কি করতে হবে বলেন? আরজি সংশোধন। কাউকে বাদ দিতে চাইলেও কি করতে হবে? আরজি সংশোধনের আবেদন করতে হবে। অর্থাৎ মিস জয়েন্ডার হোক আর নন জয়েন্ডার হোক, এর জন্য আপনার আরজি সংশোধনের আপনার আবেদন করতে হবে আদেশ 6 বিধি 17-তে। প্লিডিং সংশোধনের আবেদন করতে হবে আদেশ 6 বিধি 17-তে। জবাব সংশোধনের আবেদন করতে হবে আদেশ 6 বিধি 17-তে। রিল্যাক্স, রিল্যাক্স। মাথা কি হালকা ঠান্ডা না? আমি একটা দিলাম আদালত এই সংযোগের পক্ষভুক্তির আদেশ দিল আদেশ 1 বিধি 10-এ। আমার এই দরখাস্তটা আদালত মঞ্জুর করলো কততে বলেন? আদেশ 10, আদেশ 1 বিধি 10। তাহলে 1-1, 1-3, 1-8, 1-9, 1-10 বলেন। 1-1-এ বাদী, 1-3-এ, 1-8-এ, 1-9-এ পক্ষভুক্তি 2 প্রকার, 1-10-এ, 6-17-তে। রিল্যাক্স, রিল্যাক্স। এই দে বাবু 5 মিনিট দেরি করে আসছেন না? 5 মিনিট দেরিতে এত ক্ষতি হয়ে গেছে, চুপ করে বসে থাকতেছেন। এ জীবন ওইটা বলতেই চাই না, এদিকে রং বদলায় দিচ্ছে জীবনে। এত ভালো কেন আপনারা, এত কেন? রিল্যাক্স। তাহলে 1-1, 1-3, 1-8, 1-9, 1-10 বলেন। 6-17, 1-1-এ বাদী, 1-3-এ বিবাদী, 1-8-এ প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, 1-9-এ পক্ষভুক্তি 2 প্রকার, 1-10-এ পক্ষভুক্তির আদেশ। 1-1, 1-3, 1-8, 1-9, 1-10, 6-17। এ ঠান্ডা, এত না, এত না, দুস দুধ। ও এত দরকারই নাই, এত দরকার নাই, আল্লাহ ভরসা। এগুলা কইরে নিন, আর এগুলা কইরেন না বাবা। তাহলে দেখেন আদেশ 2, আদেশ কি বলেন? 2, একটি মামলার প্রয়োজনীয় উপাদান। আদেশ 2, মামলার উপাদান, মামলার গঠন। আদেশ 2, মামলার উপাদান, মামলার গঠন। তাহলে আদেশ 1, পক্ষদ্বয় বা পক্ষভুক্তি। আর আদেশ 2, মামলার উপাদান বা মামলার গঠন। এখন এই গঠন পঠনে একটা ঝামেলা আছে। কীরকম গঠন পঠনে ঝামেলা? দেখেন, এই ঝামেলাটা আমি এর আগে শেষ করতে চাইছিলাম, কিন্তু কখনোই আপনাদের যাতনার কারণে শেষ করতে পারি নাই। পাবলিক তো জানে না যে আপনারা কত ভালো। একটার পর আর একটা ডিস্টার্ব করে আমাকে, দেখা যায় যে আমি ঘুমাইতেও পারি না ঠিক মতো এই ঝামেলার কারণে। এই কারণে আমি একটু ডিস্টার্ব করি আপনাদেরকে। একদম পিছনে বাবু, বাবু আপনার শহীদ কিন্তু বাবা হয়েছে, জানেন এটা? আজকে মিষ্টি নিয়ে আসছে শহীদ। শহীদের জন্য সবাই দোয়া করবেন, তার বাবুর জন্য দোয়া করবেন, এবং বাবুর মার জন্য সবাই দোয়া করবেন। এবং আমাদের কিন্তু এরকম যারা এই যে বাবু হয়েছে, এরকম বাবুর আরও একজন আছে, কিন্তু তাদের বন্ধু বান্ধব পর্যন্ত হাওয়া হয়ে গেছে সেই খুশিতে। মিষ্টি খাওয়ানোর পর থেকে এগুলা হচ্ছে। একটু দোয়াটা ভালো করে করেন ওর জন্য। মাই ডিয়ার, দেখেন তাহলে আপনাকেই ধরি বাবু, বাদ আপনাকেই ধরি। মামলায় স্থগিত কত ধারায় আছে?
হ্যাঁ, মামলা স্থগিত 10 ধারাতে আছে। ভেরি গুড, এই ছেলেটা তো ভালোই। তাহলে হচ্ছে মামলা স্থানান্তর কত ধারায় আছে? ওকে বলতে দেন, বলেন। 24 ধারায়, 24 ধারায়। মামলার উপাদান, মামলার গঠন আছে আদেশ 2 বিধি 1। তার মানে ঝামেলা লাগলেও কি হইতে পারে, এই জায়গায় লাগতে পারে। তাই বারবার বলতেছি, এই জায়গাগুলা যেখানে সমর্থক জাতীয় শব্দ আছে, এই জায়গাগুলাকে একটু সুন্দর কইরা বাদ দিয়ে পড়লেই হবে, এরকম না। মাথা জাগাইতেছে। তাহলে মামলা দেখেন, মামলা স্থগিত কততে আছে, মামলা স্থানান্তর কততে আছে? 24। মামলার উপাদান 2-1। মামলার গঠন, তাই না বলেন? আচ্ছা, তাহলে একটি মামলার প্রয়োজনীয় উপাদান 4টি। কয়টি বলেন? একটি মামলার প্রয়োজনীয় উপাদান কয়টি? 4টি। তাহলে 1-1, 1-3, 1-8, 1-9, 1-10, 6-17, 2-1। একটি মামলার প্রয়োজনীয় উপাদান কয়টি? 4টি। তাহলে লেখেন না বাবা, লেখেন না। লিখলে হবে কি, আপনাদের এগুলা খাতাতেই থেকে যাবে, আর মাথায় ঢুকবে না। এই ভিডিওটা তো থাকবে, থাকবে না? তাহলে এই ভিডিওটা থাকার পর বাসায় যাইয়া মনের মাধুরী মিশাইয়া আরো 10-5টা বই লইয়া লেখেন। এখন লেখেন না, ওকে? জাস্ট যা করতেছি তাই করেন। যার ঘুম পাচ্ছে সে দাঁড়ায় যান, এটা ভালো। আর নাইলে আমরা একটা বালিশ দিতেছি, বিড়াল কুকুর ঘুমাইতে আমরা কত কিছু দিয়ে দিলাম জীবনের, আর তো মানুষ ঘুমানো। বালিশ দেন ওকে। তাহলে দেখেন, মামলার প্রয়োজনীয় উপাদান, প্রয়োজনীয় উপাদান পার্টিস ছাড়া তো মামলা হইতেই পারে না। পারে বলেন? তাহলে পার্টিস বলতে কি বাদী বা বিবাদীকে বুঝবো না আমরা, বলেন? তাহলে পার্টিস ছাড়া কিন্তু মামলা হইতে পারে না। তাহলে প্রথম নাম্বার যে উপাদান, পক্ষদ্বয় থাকতে হবে। কি থাকতে হবে বলেন? পক্ষদ্বয় থাকতে হবে। বাদী থাকতে হবে, বিবাদীও থাকতে হবে। দাসীবান্দি না থাকলেও চলবে, কিন্তু বাদীকে অবশ্যই কি থাকতে হবে, পক্ষদ্বয় হইতে হবে। তাহলে যেখানে যেখানে পক্ষদ্বয় পাইবেন, মনে মনে পরিকল্পনা করে নেওয়া যাবে না দুইজন লোক এখানে বসবাস করতেছে। বাদী যিনি মামলার দায় দায়িত্ব অর্জন করে আছেন, আর যার উপরে মামলার দায় দায়িত্ব অর্জিত হয়েছে, এই দুইজনে মিলে ওখানে বসে আছেন। পক্ষদ্বয় পার্টিস একটা মামলার প্রয়োজনীয় উপাদানের মধ্যে পড়ে। এরপরে সবচেয়ে হাস্যকর যে বিষয় উপাদানটা বলা হয়েছে, অর্থাৎ গার্তারা লোকজনকে সতর্ক করে দিছে, মামলার কারণ না ঘটলে মামলা করা যাবে না। কজ অফ অ্যাকশন না থাকলে, নালিশের হেতু না থাকলে মামলা করা যাবে না। তাহলে পক্ষদ্বয় থাকলে হচ্ছে, এরপর আবার নালিশের কারণও ঘটতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, দেওয়ানি কিন্তু স্বার্থ ছাড়া মামলা দায়ের করা যায় না। অর্থাৎ আপনি আরেকজনের উদ্ধারীরা জমির পাট আপনি নিতে যাবেন না। দেখা যাচ্ছে আপনার একটু বলিয়ান, শক্তিশালী, আপনি আপনার স্বাস্থ্য বাইরে ডিস্টার্ব করতেছে, আপনি যায় মামলা করে দিয়েছেন, দেওয়ানি মামলা, যে আমি তো স্বাস্থ্য ভাই, ও তো ভয় পায় আদালতে আসছে, আমি একটু আসছি, এই কথা কিন্তু বলা যাবে না। অর্থাৎ দেওয়ানি মামলা দায়েরের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি থাকতে হবে? স্বার্থ থাকতে হবে। স্বার্থ ছাড়া দেওয়ানি মামলা দায়ের করা যায় না, 88 ধারা ব্যতীত, তাই তো? ইন্টারপ্লিডার স্যুট বা স্বার্থবিহীন মোকদ্দমা ব্যতীত, এগুলো আমার টপিকস না। তাহলে পক্ষদ্বয় থাকবে বা বাদী বিবাদী থাকবে, তারপর কি থাকবে বলেন? বলেন, নালিশের কারণ থাকবে। এখন নালিশের কারণ যে জিনিস নিয়ে হয়েছে, ওই জিনিস যদি বৃষ্টিতে ভিজা দেয়, বৃষ্টিতে ভিজলেই তো ভেঙে যাবে, বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জিনিস যদি বৃষ্টিতে ভিজে যায় মানে বিলুপ্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই জিনিসের যদি কোনো অস্তিত্ব না থাকে, 2 দিন আগে ছিল কিন্তু আজকে নাই, আছে না এরকম জমি, কুল নাই, কিনার নাই, আছে না এরকম জমি? তার মানে ওই জিনিসের যদি অস্তিত্ব না থাকে, সেক্ষেত্রেও আপনি মামলা করতে আইসেন না, অযথা আদালতকে কি করেন না, ডিস্টার্ব করেন না। তার মানে বিষয়বস্তু থাকতে হবে। আমি কি বুঝাইতে পারছি? বিষয়বস্তু না থাকলে কিন্তু বিচার্য বিষয় গঠন করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে একটি মামলার প্রয়োজনীয় উপাদান 3টি পাইলাম, আর একটা বাকি আছে। তাহলে 3টি কি কি বলেন? পক্ষদ্বয়, নালিশের হেতু, কজ অফ অ্যাকশন বা মামলার কারণ, তারপর হচ্ছে বিষয়বস্তু বা বিচার্য বিষয়, তাই তো? এখন মজার বিষয়, আপনার যদি পক্ষদ্বয়ে একজন সমস্যা হয়, অর্থাৎ কোনো এক পক্ষকে আপনি আনেন নাই বা কোনো এক পক্ষকে আপনি নেন নাই, আর্জি সংশোধন করতে পারতেছেন না 617-তে, খেয়াল করেন কিন্তু
কথা খেয়াল করেন, এই যে জনাব, ডিস্টার্ব করে ডিস্টার্ব হচ্ছে, আমরা কিন্তু ডিস্টার্ব ফিল করতেছি বাবা। মাথা কি গরম? তাহলে দেখেন, আমি যদি মামলার নালিশের কারণ না দেখাই সেক্ষেত্রেও কিন্তু আরজি সংশোধন করতে পারবো। অর্থাৎ বলবে যে আপনার তো নালিশের কারণের সাথে কথাবার্তার কোনো মিল নাই, আপনি একটু আরজিটা কি করে নিয়ে আসেন, সংশোধন করে নিয়ে আসেন। আমরা যদি বিষয়বস্তুর মূল্য না দেখাইতে পারি, আমরা যদি আপনার হচ্ছে বিষয়বস্তুর মূল্য কম দেখাই, সেক্ষেত্রেও আদালত কি করতে পারবে, একটা আরজি সংশোধন করে দিবে না বলেন? একটা সময় দিবে, মামলা খারিজ করার আগে কিন্তু আরজি সংশোধনের একটা সময় দিবে। কিন্তু প্রতিকার না চাইলে আদালত কোনো প্রতিকারই মঞ্জুর করবেন না, মামলাটি অটো খারিজ হয়ে যাবে। এর জন্য কোনো সংশোধনের সময় টময় আপনি কিন্তু পাবেন না। তাহলে একটি মামলার অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে মামলার প্রতিকার। প্রতিকার না চাইলে আদালত কোনো প্রতিকার মঞ্জুর করবেন না, মামলাটি খারিজ করে দেবেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে একটি মামলায় কয়টি উপাদান থাকবে? 4টি উপাদান থাকবে। পক্ষদ্বয়, নালিশের কারণ বা মামলার কারণ, বিষয়বস্তু বা বিচার্য বিষয় এবং প্রতিকার। এখন প্রতিকার শব্দটা আমাকে খুব ভোগায়, এই কারণে যে রেমিডি পোলাটা একটু চ্যালেঞ্জ হয়েছে কেন প্রতিকার। না না না, ওদের দিকে হাঁটে আমরাও জানি, আপনিও সেদিকে হাঁটবেন, ঠিক আছে? তাহলে রেমিডি আর রিলিফ। এখন রিলিফ শুনলে মনে হয় যে তেরানের চাউল টাউল দেবে, ঠিক আছে, আর রেমিডি একটা স্মার্ট ব্যাপার স্যাপার থাকে এর মধ্যে। তাহলে রেমিডি হচ্ছে দেওয়ানি শব্দ, আর রিলিফ তাও দেওয়ানি শব্দ, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে ব্যবহার করা হয়েছে। রিলিফটা কে দিবে? সুনির্দিষ্ট প্রতিকার আইন দিবে। আর রেমিডি দিবে কে? দেওয়ানি কার্যবিধি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এইখানে অনেক কথা বলার আছে আমার, কিন্তু কোনো কথা না বলি, কোনো কথা, অনেক কথাই বলার ছিল, কোনো কথা না বলি, এখানে আর বলারই দরকার নাই। বাদ এগুলা, এত কথা বলে লাভ কি? তাহলে প্রতিকার না চাইলে মামলার ফলাফল কি? একটি মামলার অত্যাবশ্যকীয় উপাদান কি? অত্যাবশ্যকীয় উপাদান প্রতিকার। মামলার উপাদান 4টা, কিন্তু অত্যাবশ্যকীয় উপাদান একটা। মামলার উপাদান কয়টা? 4টা, আর অত্যাবশ্যকীয় উপাদান একটা। প্রতিকার না চাইলে আদালত কোনো ধরনের সানডে মানডে সব ক্লোজ করে দেবে, কেউ বাড়িতে যাও। তুমি মেয়া আসছো এখানে কোনো প্রতিকারই চাও নাই, তুমি আর কি মারতে আসছো, বাড়ি যাও, ঘুমাও। আচ্ছা, এই যে একটা সুন্দর প্রশ্ন করছে এই ছেলেটা, যে একটা মামলায় কয়টা প্রতিকার চাইতে হবে। যদিও ইরিলিভেন্ট, তারপরও রিলিভেন্ট করে আমি বলতেছি, কারণ মাথা হালকা ঠান্ডা, বাইরে বৃষ্টি হচ্ছে। দেখেন, প্রতিকারের ব্যাপারটা ভেঙে যায় এখানে, না ভাঙলে ঝামেলা হয়ে যায়। তাহলে প্রতিকার 2 প্রকার। প্রতিকার কয় প্রকার? 2 প্রকার। প্রতিকার একটা হচ্ছে মূল প্রতিকার, একটা হচ্ছে আনুষঙ্গিক প্রতিকার। একটা কি প্রতিকার? মূল প্রতিকার, আর একটা আনুষঙ্গিক প্রতিকার। এখন মূল প্রতিকার হচ্ছে যে প্রতিকারটা আপনার সমস্যাটাকে বাস্তবায়ন করতে প্রয়োজন হয়। আর আনুষঙ্গিক প্রতিকার হচ্ছে যে মূল প্রতিকারকে বাস্তবায়ন করার জন্য যদি আরও অন্য প্রতিকারের প্রয়োজন হয়, সেইটার নাম হবে আনুষঙ্গিক প্রতিকার। কিন্তু সকল প্রতিকার আনুষঙ্গিক প্রতিকার নয়। কীরকম? আমি একটা জমির দখলে নাই, কিন্তু দলিল নিয়ে ঘুরতেছি। একটা জমির কি নাই? দখলে নাই, কিন্তু একটা কি নিয়ে ঘুরতেছি বলেন? দলিল নিয়ে ঘুরতেছি। এখন দলিল নিয়ে ঘুরা আমি যদি শুধু বলি যে হুজুর আমারে খালি মালিক ঘোষণা করে দেন, বাকিটা আমি দেখতেছি, এইটা বললে কি হবে? নাকি আনুষঙ্গিক প্রতিকার হিসাবে দখলও চাইতে হবে? যেহেতু আমি দখলে নাই, তাহলে আমি শুধু মালিকানা ঘোষণা করলেই হচ্ছে না। তাহলে মালিকানা ঘোষণা করলে মূল প্রতিকার বাস্তবায়ন হচ্ছে, আর মূল প্রতিকারকে বাস্তবায়ন করার জন্য দখল হিসাবে আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার প্রয়োজন হচ্ছে না। যখন আনুষঙ্গিক প্রতিকার চাওয়া লাগবে, তখন আনুষঙ্গিক প্রতিকার চাওয়া বাধ্যতামূলক। যদি চাওয়া না হয়, মামলাটি খারিজ হয়ে যাবে। প্রতিকার অন্যভাবেও 2 প্রকার। প্রতিকার অন্যভাবে কয় প্রকার? প্রতিকার এদিক দিয়ে কয় প্রকার? বাম দিয়ে কত প্রকার? উপর দিয়ে কত প্রকার? নিচ দিয়ে 2 প্রকার। সুনির্দিষ্ট প্রতিকার 5 প্রকার, কিন্তু প্রতিকার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে 2 প্রকার। এদিক সেদিকে অন্যভাবে কথা বলে না কেন? 2 প্রকার। একটা হচ্ছে আদেশাত্মক প্রতিকার,
আরেকটা হচ্ছে নিষেধাত্মক প্রতিকার। একটা কি বলেন আদেশাত্মক, আর একটা নিষেধাত্মক প্রতিকার। তার মানে আদালত যদি কোনো কিছু করতে বাধ্য করে, মিয়া তুমি ঘর থেকে বাইরে আয় না, বাইরে বৃষ্টি, আদালত বলতেছে, তার মানে আদেশ দিচ্ছে না। আদালত যদি কোনো কিছু করতে নিষেধ করে তাহলে নিষেধাত্মক দিচ্ছে না, তাহলে করতে বাধ্য করার নাম আদেশাত্মক প্রতিকার। আর যখন কোনো কিছু করতে নিষেধ করবে তার নাম হচ্ছে নিষেধাত্মক প্রতিকার। তাহলে প্রতিকার কয় প্রকার? এখন একটা মামলায় ন্যূনতম 3টি প্রতিকার চাইতে হয়, নাইলে দেখেন মামলার কিন্তু প্রবলেম হবে। ন্যূনতম কয়টা চাইবেন? এখন এইটা আপনার সিনিয়ররা এমনিই বোঝে। দেখবেন বলতেছে যে আপনার এটারে বলে এই যে ভাত খাওয়ানোর মামলাটার নাম কি জানো? ভরণ পোষণের মামলা, খোরপোষ। আর ট্যালেন্ট কয় হুজুর পুরাই ট্যালেন্ট, ভাত খাওয়ানোর মামলা বুঝে গেছে, রুটি খাবে, ঠিক আছে। তার মানে খোরপোষ, খোরপোষ, বউ ভাত খাইতে চায় না, কারণ স্বামী বলতেছে যে আমি তারে রুটি খাওয়ানোর ব্যবস্থা করছি, হুজুর তারে একটু বলেন যে আদালত তাকে একটু শ্বশুরালয় থেকে আমার বাড়িতে একটু আসতে বলেন, হান্ডি পাতিলগুলো ময়লা হয়ে রয়েছে, ঠিক আছে। এইটা তাহলে বউ ফিরিয়ে আনা একটা মূল প্রতিকার, তাই না? এখন দেখা যাচ্ছে যে এর সাথে আর আনুষঙ্গিক কোনো প্রতিকার নাই, এর সাথে প্রয়োজনও নাই, এইটাই মূল প্রতিকার। কিন্তু দেখেন কত সরেশ আইনজীবীরা, কত অভিজ্ঞ। সে একটা লাইন লেখা দিছে যে হুজুর আপনার বিচারের সময় আপনার সামনে উপস্থিত হয়ে আরও যা পাই আমি সামনে দাঁড়াই কম। লেখা থাকে না, লেখা থাকে না যে বিচারের সময় আমি দাঁড়াইয়া যা 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 মনে পড়ে সব কমু আপনারে, এই একটা লেখা থাকে। 3টা বানায় কেমন দেখেন। এইটা কিন্তু আনুষঙ্গিক প্রতিকার না, এটা কথার ঢং। মানে এটা হচ্ছে 3টা। আবার বলতেছে আবার আমি খারানের সময় আপনি যা যা ন্যায়বান মনে করেন তাও দেবেন। এই যে 2টা প্রতিকার বাড়তি বানায় নিছে, এই 2টা কিন্তু আনুষঙ্গিক প্রতিকার নয়, এটা অলংকার। 3টা প্রতিকার রাখা একটা দেওয়ানি মামলায় বাধ্যতামূলক। আমি কি বুঝাইতে পারছি? দেখবেন সকল আরজিতে এই 2টা গদবাধা কথা আছেই, আছে না? যে আপনার সামনে খাড়াই আমি কিছু কমু, আর আমি সামনে খাড়ানো অবস্থায় আপনি কিছু দেওয়ার প্রয়োজন মনে করলে দেবেন, আর আমি বউ ফেরত চাই। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? এটা আমার টপিক সি না, বেছিড়ি 1-1, 1-3, 1-8, 1-9, 1-10, 6-17, 2-1, 2-1। তাহলে 2-1-এ একটি 3-1-এ চলে গেছে। একটা মামলার প্রয়োজনীয় উপাদান কয়টা? 4টা। অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? কি সেটা? রিলিফ না রেমিডি? রেমিডি, তাই না? 2টা এক, কিন্তু ব্যবহারে তো হয়েছে। এখানে তো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হইতে হচ্ছে। বনলতা উদ্যানলতাকে হার মানাইতে হয় এইসব এমসিকিউতে পরীক্ষার হলে যায়। 180 দিন না 6 মাসের মধ্যে পার্থক্য চাইতেছে আপনাদের কাছে। কত এককাঠি সরেশ বানাইতেছে আপনাদের, যে 180 দিন আর 6 মাসের মধ্যে পার্থক্য চায়। তো এখানে রেমিডি রিলিফ দিয়ে যদি কইরা দেয়, আপনারা তো আল্লাহর রহমতে আল্লাহু আকবার তুলি 2 হাত করি মোনাজাত। আমার শাকিল কি চলে গেছে? আছে, ভিতরে আছে। হ্যাঁ শাকিল, কত ভালো মনে করতাম ছেলেটাকে। ভালো, কিন্তু বেশি ভালো, বেশি ভালো। 3-1 বাসায় পড়ে। 3-1, 3-4, 4-1 বলেন। 3-1, 3-4, 4-1, 1-1, 1-3, 1-8, 1-9, 1-10, 6-17, 2-1, 3-1, 3-4, 4-1 বলেন একবার। রিল্যাক্স। স্বীকৃত প্রতিনিধির কি বলেন? বা কৌশলী নিয়োগের কথা বলছে, বা উকিল নিয়োগের কথা বলছে, লেখেন না। স্বীকৃত প্রতিনিধি, স্বীকৃত 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 প্রতিনিধি বা কৌশলী বা উকিল নিয়োগের কথা বলছে। মজার বিষয় বলি, ফৌজদারি মামলায় আইনজীবী নিয়োগ কিন্তু বাধ্যতামূলক নয়, কিন্তু দেওয়ানি মামলা করতে গেলে একজন আইনজীবী লাগবে। আমার ভাইদের, আমার ফলোয়ার ভাইদের এটা আমি বুঝাইতে পারি না। তাদের কাছে বলি যে ভাই আপনি একজন স্থানীয় আইনজীবীর কাছে যান, কয় আপনি কত খান?
তারে আমি বুঝাইতে পারি না যে আপনার যে এলাকায় জমি ওই এলাকার একজন আইনজীবী ছাড়া কিন্তু জীবনেও এই মামলা আপনি করতে পারবেন না। যে এলাকায় জমি আছে দেওয়ানি মামলা করতে গেলে আইনজীবী নিয়োগ বাধ্যতামূলক, অর্থাৎ যে এলাকায় জমি আছে সেই এলাকার একজন আইনজীবীর সাথে আপনি কথা বলে, যে দেওয়ানি মামলা পরিচালনা করে তার সাথে কথা বলে আপনি কিন্তু চাইলেই আপনার মামলাটা দায়ের করতে পারেন, চাইলেই কিন্তু আপনার মামলায় প্রতিকার পাইতে পারেন। এর জন্য কিন্তু এদিকে সেদিকে ছোটাছুটি করার প্রয়োজন হয় না, যদি আপনি আসলেই সুবিধা বঞ্চিত মানুষ হন। যদি সত্যি সত্যি আপনার আইনি অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, আইনি অধিকার নিয়ে কথা বলতে হয়, সেক্ষেত্রে আপনার পারিশ্রমিক দিবেন 500 টাকা 1000 টাকা যে যা নেয় তার কাছে টাকা দিয়ে বলবেন যে আমাকে একটু কাগজটা বুঝায় দেন, আমি আগে বুঝতে চাই আমি পাবো কিনা, আমি মামলা করতে আসতেছি না, আমাকে আগে বুঝান যে আমি এতদিন ধরে এখানে ঘুরতেছি, আমি আসলে এখানে রিলিফ পাবো কিনা। আর এই কথাটা বলছে যে আইনজীবী নিয়োগ বাধ্যতামূলক আদেশ 3-এ। মজার বিষয়, আইনজীবী শব্দটা বা অ্যাডভোকেট শব্দটা দেওয়ানিতে কোথাও নাই। আইনজীবী শব্দটা বা অ্যাডভোকেট শব্দটা দেওয়ানিতে কোথাও নাই। প্লিডার বা উকিল বা কৌশলীর কথা বলা আছে। প্লিডার বা উকিল বা কৌশলীর কথা বলা আছে। তাহলে উকিল নিয়োগ করবেন আদেশ 3 বিধি 4-এ। উকিল নিয়োগ বাধ্যতামূলক হয়েছে কততে বলেন? আদেশ 3 বিধি 4-এ। অর্থাৎ যিনি স্বীকৃত প্রতিনিধি, যিনি বার কাউন্সিলের তালিকাভুক্ত সদস্য, তিনি একজন উকিল হিসাবে যে কোনো বাদী বা বিবাদীর পক্ষে মামলা পরিচালনা করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে স্বীকৃত প্রতিনিধি বা কৌশলীবৃন্দের কথা বলা আছে আদেশ 3 বিধি 1-এ, আর উকিল নিয়োগের কথা বলা আছে 3-4-এ, অর্থাৎ আদেশ 3 বিধি 4। তাহলে 1-1, 1-3, 1-8, 1-9, 1-10, 6-17, 2-1, 3-1, 3-4, 4-1। ওরে বাপ রে বাপ, 4-1 আমরা পড়ে আসছি। 4-1 কিন্তু আমরা পড়ে আসছি। মামলা দায়ের বা মামলা রুজুকরণ সম্পর্কে বলা আছে। মামলা দায়ের বা মামলা রুজুকরণ হচ্ছে 4-1-এ বলা আছে। কে কোথা থেকে দেখছেন জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন, এবং লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা 3 ধরনের ব্যাচে ভর্তি নিচ্ছি। আমরা এই লাইভ ক্লাসগুলোই সকাল বিকাল আমরা একটা সিক্রেট গ্রুপে নিচ্ছি, এবং আমরা আপনার হচ্ছে জুমে আমরা ক্লাস নিচ্ছি, এবং সরাসরি যাত্রাবাড়িতে আমরা সপ্তাহে 7 দিন ক্লাস নিচ্ছি। এবং আমরা এক্সাম ব্যাচে ভর্তি নিচ্ছি 15টি মডেল টেস্ট উইথ বেসিক ক্লাস। এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই ক্লাসগুলো করলে এখন আপনি 1 মাস 10 দিনের মতো সময় পাবেন। এই ক্লাসগুলো অল্প সময় করলে আপনি এখন যা পারছেন তার থেকে 10 থেকে 15 মার্কস বাড়তি আপনি পেতে পারেন। আমাদের এখানে 100% প্রশ্ন কমন পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু যদি কেউ 100% প্রশ্ন কমন দেয় সেক্ষেত্রে আমাদের পড়বে, কিন্তু আমরা বিশ্বাস করি না এই ধরনের লোক এখনও এই লাইনে কেউ আছে, এটা আমরা বিশ্বাস করি না। মাই ডিয়ার, তাহলে মামলা রুজু করবেন আদেশ 4 বিধি 1, মামলা দায়ের করবেন আদেশ 4 বিধি 1। তাহলে মামলার উপাদান আছে কোথায়? 2-1-এ আছে। মামলার গঠন আছে কোথায়? 2-1-এ। মামলা দায়ের আছে কোথায়? 4-1-এ। মামলার রুজুকরণ আছে কোথায়? 4-1-এ। মামলা স্থগিত আছে কোথায়? 10-এ আছে। মামলা স্থানান্তর আছে কোথায়? মামলা কিন্তু পরীক্ষার হলে গামলা হইয়া যাইতে পারে, যাইতে পারে না। দেখছেন ঝামেলাটা কোথায়? আদো পড়া দিয়ে কখনোই এখানে ভালো করা সম্ভব না, কারণ 4টা জমজ ভাই আপনার সামনে পাড়াই কইবে কোনটা তোমার আত্মীয়। আমার মনে আছে আমি একটা দাগ দিয়ে দিছিলাম, ওই দাগেও আমি চিনি না। আপনার মেকি মাহমুদুল আর আপনার হচ্ছে মেহেদি, 2 ভাই, 2টাকে চিনতেই পারতাম না। যেটা একটু বেশি আপনার ছিল, চঞ্চল ছিল, ওইটারে মাহমুদুল মনে করতাম। এখন বড় হয়ে মেহেদি চঞ্চল হয়ে গেছে, মাহমুদুল ওই মেহেদির পার্ট নাই। মানে 2 জন একসাথে দাঁড়াইলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কেটা কে। এখনও মানে মাঝে মাঝে নাকি ওদের স্ত্রীরাও ঝামেলায় পড়ে যায়। তাহলে আপনাদের কিন্তু এরকম জমজ ভাই কিন্তু দিয়ে দিবে। মামলার উপাদান, মামলার গঠন খেয়াল করেন, মামলা দায়ের, মামলার রুজুকরণ, মামলা স্থগিত,
মামলায় স্থানান্তর ঝামেলা না বলেন? এটা ঝামেলা না? তাহলে আমি আশা করি এই ধরনের ঝামেলায় আপনারা এর আগেও পড়ছেন, এবারও পড়বেন, এবং যেভাবে দরকার সেভাবে করে নেবেন। তাহলে মামলা দায়ের করতে হবে, মামলা রুজু করতে হবে সেরেস্তাদারের নিকট বা আদালতের নিযুক্ত কর্মকর্তার নিকট। কর্মচারী না বাবা, কর্মকর্তা। সারি পাইছে একটা, ভেঙে দেন ভেঙে দেন। তাহলে মামলা দায়ের করবেন সেরেস্তাদারের নিকট, তাই তো? সেরেস্তাদার হচ্ছে আদালতের মূল কর্মকর্তা, মূল কর্মকর্তা। আর আদালতের প্রধান কর্মকর্তা হচ্ছে প্রিজাইডিং অফিসার বা বিচারক। করে বাপরে বাপ, এগুলোও জানেন আপনারা? কারা? সুপারম্যান। তাহলে আদালতের মূল কর্মকর্তার কাছে বা সেরেস্তাদারের নিকট বা আদালতের নিযুক্ত অফিসারের নিকট আর্জি উপস্থাপনের মাধ্যমে, কি উপস্থাপন? আর্জি উপস্থাপনের মাধ্যমে মামলা দায়ের করতে হবে, তাই তো? তাহলে একটি মামলা কিসের মাধ্যমে দায়ের করতে হবে? আর্জি উপস্থাপনের মাধ্যমে দায়ের করতে হবে। কার নিকট দায়ের করতে হবে? সেরেস্তাদারের নিকট দায়ের করতে হবে। সেরেস্তাদার কে? আদালতের মূল কর্মকর্তা, মূল কর্মকর্তা। ওকে, মাথা কি ঠান্ডা? আচ্ছা, এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন হয়, এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন হয়। আমি আশা করি এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। তাইলে দেখেন, আমার কাছে মনে হয় যে এই সকল জায়গা আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। এই সব জায়গা আপনারা খুব ভালোভাবে পারবেন। ওকে, তাহলে 1-1, 1-3, 1-8, 1-9, 1-10, 6-17, 2-1, 3-1, 3-4, 4-1। তাহলে একটি মামলা কার কাছে দায়ের করবেন? এইটা সারা জীবন মাথায় রাখবেন। আর্জির ফলাফল, যখনই একটা আর্জি দিছেন আপনি, আপনার একটা কি আছে? আর্জি আছে, তাই না? যখনই একটা আর্জি দিছেন, এটা হচ্ছে প্লেইন্ট। আর্জি হলো প্লেইন্ট, আর পিটিশন হলো দরখাস্ত। আমি কিন্তু প্লেইন্ট আর পিটিশন মাখায় ফেলতাম, মাখায় হালকা করে একটু বিট লবণ দিয়া 2টা কাঁচামরিচ দিয়ে খায় ফেলতাম। আমার কাছে একরকম মনে হইতো প্লেইন্ট আর পিটিশন। তাহলে পিটিশন হলো দরখাস্ত, আর প্লেইন্ট হইলো কি বলেন? আরজি। প্লেইন্টের ফলাফল ডিক্রি, প্লেইন্টের ফলাফল কি? ডিক্রি। পিটিশনের ফলাফল অর্ডার, প্লেইন্ট আদেশ। আরে পাপ রে পাপ, ঠিক আছে। তাহলে প্লেইন্টের ফলাফল কি বলেন? ডিক্রি। আর পিটিশনের ফলাফল কি? আদেশ বা অর্ডার। ওকে, এটা মনে থাকবে। তাহলে আরজি দায়েরের ফলাফল কি? ডিক্রি। দরখাস্ত দায়েরের ফলাফল কি? পিটিশন দায়েরের ফলাফল কি? রিল্যাক্স, মাথা খুবই ঠান্ডা, রিল্যাক্স। তাহলে আমি একবার বলবো, আমার সাথে বলার দরকার নাই। ওকে, যেন আমার সেই দুস্থ অসহায় নিরীহ ভাইটা শুনতে পায়, যার কানে এখনো কথা পৌঁছাচ্ছে না। তার জন্য আমি একবার বলি, আপনাদের আর বলা দরকার নাই। কেউ কেউ লিখতেছে যে আপনারা বলেন কেন, আপনারা যে টাকা পয়সা দিয়ে কেন বলেন? এই উত্তর তো ফ্রি ক্লাসে এরা এদের বুঝাইতে পারবো না যে কেন বলেন। বলেন যে না বললে এই যে হাতুড়ি সিং আছে, আমি হচ্ছে আপনার ধরের ছোট ভাই, ধর হাতুড়ি মাস্টার। আমরা সুন্দর করে, আমাদের আবার নিখুঁত, এটা মারতে গেলে এরা আবার পিঠ পেতে দেয়, খুবই ভালো। এরা বিশ্বাস করে যে একাডেমিতে স্যাররা মারলে ওই অংশটুকু বাদ দিয়ে সকলটুকুই ভেস্তে যাবে। এরা বিশ্বাস করে। তাহলে আমি একবার বলি, ওকে, 1-1, 1-3, 1-8, 1-9, 1-10, 6-17, 2-1, 3-1, 3-4, 4-1, 5-1, 5-20, 5-21 থেকে 30, 5-30। ওকে, তাহলে 5-1, 5-20, 5-21 থেকে 30, 5-30 বলেন একবার। এরকম না, একজনের ভাল লাগতেছে 5-1, এরকম না। তাহলে 5-1, 5-20, 5-21 থেকে 30, 5-30 বলেন। তাহলে 1-1, 1-3, 1-8, 1-9, 1-10, 6-17, 2-1, 3-1, 3-4, 4-1। রিল্যাক্স, রিল্যাক্স। তাহলে 5-30, তাই না? তাহলে 5-1 ব্যক্তিগতভাবে সমন বা বিবাদীর প্রতি সমন বলেন।
5-20 বিকল্প পদ্ধতিতে সমন বলেন। 5-21 থেকে 30 এডি বা ডাকযোগে সমন। 5-30 ইমেল বা ফ্যাক্সের মাধ্যমে সমন। মাথা ঠান্ডা? ঠান্ডা না? ওরা তো জানেন আমার শরীফুল ইসলাম ভাই কত ভালো পারে, এদের ধারণাই নাই। এর মধ্যেও ঘুমাচ্ছেন? আপনি তো ট্যালেন্ট, আপনাকে না দেখলে তো বুঝতেই পারতাম না ঘুম এত সস্তা। আপনারা ছিলেন বলে আমি পাগল হই নাই। বলে এর মধ্যে ঘুমাচ্ছে, আহা হা, একটা বালিশ দাও, কে একে দাও, আর শরীফুল ইসলাম ভাইকে একটা দাও, কিছু সব হোক আমাদের। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে আমারও একটা বালিশ দিতে, আমার বান্দা এত কষ্ট করে ক্লাসের মধ্যে ঘুমায় পড়ছে, তারে তুমি বালিশ দিছ, সময় দিব। তাহলে 5-30 দিয়ে শেষ হয়েছে, তাই না? আমার ধারণা 5-30 থেকে একটা প্রশ্ন আসতে পারে, মানে যুগোপযোগী ব্যাপার। ওকে, তাহলে 5-1 বিকল্প পদ, 5-1 বিবাদীর প্রতি সমন বা ব্যক্তিগতভাবে সমন। 5-20 বিকল্প পদ্ধতিতে সমন। ঝুলাইয়া, লটকাইয়া, টানাইয়া সমন। হ্যাঁ, ঝুলাইয়া, লটকাইয়া, টানাইয়া সমন, বিকল্প পদ্ধতিতে সমন 5-20। ওকে, রিল্যাক্স। আর 5-21 থেকে 30 এডি বা ডাকযোগে বা রেজিস্ট্রি করে সমন। আর এডি বা ডাকযোগে বা রেজিস্ট্রি করে সমন। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আর 5-30 হচ্ছে ইমেল বা ফ্যাক্সের মাধ্যমে সমন। ওকে, আচ্ছা, এইটা আমাদের কিন্তু এখনো টপিকস না। লিখিত জবাব দায়েরের পর 30 কার্য দিবসের মধ্যে সমন দিয়ে আসতে হবে, পড়ে আসছি না? এর জন্য আরও অতিরিক্ত 30 দিন সময় পাওয়া যাবে, পড়ে আসছি না? তারপর হচ্ছে সরকারের বিরুদ্ধে যদি নোটিশ জারি ব্যতীত মামলা দায়ের করা হয়, সরকার লিখিত জবাব দেওয়ার জন্য সময় পাবে 3 মাস। আর নোটিশ দিতে হবে কত দিনের মধ্যে? 2 মাস। আর সরকার নোটিশ দিয়ে যদি সরকারের বিরুদ্ধে মামলা করা হয়, সরকার কত দিনের মধ্যে লিখিত জবাব দিবে? 30 দিনের মধ্যে। অর্থাৎ নোটিশ ছাড়া 3 মাস, নোটিশ দিয়ে মামলা হলে 30 দিন। আমি কি বুঝাইতে পারছি? এইটুকু শিওর বুঝাইতে পারছি? আচ্ছা, সমন নিয়ে আমার আলাদা টপিকস, আজকে সমন কোনো বিষয় না, আমরা সমনের সাথে গমন করব। এটা 2012 সালে সমন গমন হয়ে গেছিল। তাহলে 6-1, 6-16, 6-17 বলেন। 7-1, 7-10, 7-11, 8-1, 8-6-1, 6-1, 6-16, 6-17, 7-1, 7-10, 7-11, 8-1, 8-6-1। এইবার আমি একবার বলি, ওকে, আপনারা আর বললেন না। তাহলে 1-1, 1-3, 1-8, 1-9, 1-10, 6-17, 2-1, 3-1, 3-4, 4-1, 5-1, 5-20, 5-21 থেকে 30, 5-30, 6-1, 6-16, 6-17, 7-1, 7-10, 7-11, 8-1, 8-6-1। বলতে পারবেন না ইনশাল্লাহ? বলতে পারবেন? আচ্ছা, বলতে পারবেন। আমার কথা হচ্ছে সংখ্যা বলতে পারবেন কিনা, বিষয়বস্তু লাগবেই না। বলতে পারবেন? ওরে বাপ রে বাপ, এরা কারা? এটা ফাউল একটা, আমাকে একটা মানে একটা ক্লাসের মধ্যে ঢুকায় দিছে। পারলে আসছেন কেন? আমাকে ছুটি দিতেন। পারবেন না? আচ্ছা, আবার তাহলে খেয়াল করেন, আমি বলবো এবার। 9-3, 9-4, 9-6, 9-13, 9-8, 9-9, 9-9 ক, 9-13 ক বলেন একবার। ঠান্ডা ঠান্ডা। 9-3, 9-4, 9-6, 9-13, 9-8, 9-9, 9-9 ক, 9-13 ক। আমি দেখেন এই যে একটা ব্যাপার আছে, কিন্তু এটা করতে হবে শক্ত হয়ে। 9-3, 9-4 হবে না কিন্তু, বলেন। 9-9, 9-9, 9।
ওরকম না, আমার সাথে সাথে বলেন, ওকে? মাথা ঠান্ডা। 9 3 9 4 9 6 9 13 9 8 9 9 9 9 ক 9 13 ক। রিল্যাক্স। তাহলে 9 3 9 4 9 6 9 13 9 8 9 9 9 9 ক 9 13 ক। মাথা ঠান্ডা, হালকা হালকা। তাহলে আবার আমি বলবো, তাহলে 1 1 1 3 1 8 1 9 1 10 6 17 2 1 3 1 3 4 4 1 5 1 5 20 5 21 থেকে 30 5 30 6 1 6 16 6 17 7 1 7 10 7 11 8 1 8 6 1 9 3 9 4 9 6 9 13 9 8 9 9 9 9 ক 9 13 ক 10 1। এই 10 পর্যন্ত, আদেশ 10 পর্যন্ত যদি আদেশ থেকে 5টা প্রশ্ন হয়, 4টা হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি কথা? বাকিগুলা থেকে কিন্তু খোরাইবে, বাকি যেখান থেকে খোরাবে সেইটা হচ্ছে 26 38 39 40 41 43 47। তার মানে মাঝখানে পেটের মধ্যে যা ঢুকে গেছে এগুলা না নিলেও চলে। এর মধ্যে বিচার্য বিষয় মুলতবি ঢুকায় নেব আমরা, ওকে? তাহলে বিচার্য বিষয় 14, মুলতবি 17 18। খেয়াল করেন, এরপরে যা গুরুত্বপূর্ণ, এরপরে যা 10 পর্যন্ত যা পড়ছি এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে যাবে, ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে যাবে, ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে যাবে, ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে যাবে। এবং মাস্ট বি যেখান থেকে প্রশ্ন হবে, যেখান থেকে প্রশ্ন হবে, খেয়াল করেন, যেখান থেকে প্রশ্ন হবে 39 আদেশ থেকে প্রশ্ন হবে, 40 41 43 আদেশ থেকে প্রশ্ন হবে, প্রশ্ন হবে, ওকে? তার মানে যখন আমরা এই 10 পর্যন্ত পড়ে নেব, তারপরে বাকিগুলা কিন্তু একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটবো। খোঁড়ায় খোঁড়ায় বলতে টাইটেলগুলা যার জেনে নেব, টাইটেলগুলো একটু জেনে নেব। কিন্তু মাস্ট 26 আদেশ থেকে প্রশ্ন হচ্ছে প্রতি বছর, 38 আদেশ থেকে প্রশ্ন হচ্ছে, 39 আদেশ থেকে মাস্ট বি প্রশ্ন হবে, মাস্ট বি 40 আদেশ থেকে প্রশ্ন হচ্ছে, 41 43 থেকে মাস্ট বি প্রশ্ন হবে। তার মানে এই আদেশগুলোকে আলাদা করে একটু আমরা কিন্তু নিয়ে নেব, এই আদেশগুলোকে আলাদা করে নেব। তাহলে খেয়াল করেন, 14 17 18 থেকে মাস্ট বি প্রশ্ন হবে, 14 17 18 18 20 তো আমরা পড়েই আসছি, ওর সাথে রায়ের সাথে পড়ে আসছি না, ওটা আমাদের আর পড়া লাগবে না। তাহলে 14 17 18 থেকে মাস্ট বি প্রশ্ন হবে, ওকে? এরপর আমরা যদি চলে যাই 20 21 22 থেকে মাস্ট বি প্রশ্ন হবে, 20 21 22 থেকে মাস্ট বি, 3টা থেকে মাস্ট বি প্রশ্ন হবে। এরপর 26 38 39 থেকে মাস্ট বি প্রশ্ন হবে। প্রশ্ন তো আর এতগুলা হবে না, তার মানে এর মধ্যেই হবে। ঠিক আছে, তারপরও 5টা প্রশ্ন ছেড়ে দেব বলেছি, আপনাদের হালকা করার জন্য বলছি। এইটা কিন্তু আপনাদের হালকা করার জন্য বলছি। আমি কি বুঝাইতে পারছি কথা? এইটা কিন্তু হালকা করার জন্য বলছি। এরপরও কিন্তু প্রশ্ন হবে। তাইলে আমি আর একবার হালকায় জিকির করে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে, ওকে? ঠিক আছে। তাহলে 1 1 1 3 1 8 1 9 1 10 এইটা কিন্তু এমনি এমনি হয় না। ওই দেখেন না, ওই যে আয়নার সামনে দাঁড়ায় গেছি আমি, নাদিম আয়নার সামনে দাঁড়ায় নিজের সাথে নিজে কথা বলতেছি, একটু হাসি দিচ্ছি, আবার কেন বাঁকা হচ্ছে ঠোঁট চিন্তা করতেছি, কেন পারতেছো না, কি হয়েছে, এগুলা কিন্তু করতে হবে, নিজের সাথে নিজে অভিনয়। কেউ ধরার নাই, নিজের সাথে নিজে কথা বলেন। পাগল না হইলে কিন্তু হচ্ছে না। ম্যাক্সিমাম পাগলই অ্যাডভোকেট হয়ে গেছে, পড়তে পড়তে পাগল হয়ে গেছে। ও একা একা কথা বলে, ও একা একা হাসে। এবং আমার চেনা জানা যে মানুষগুলো আছে ম্যাক্সিমাম একা একা কথা বলে। বলছি সিঁড়ি গোনেন, বলছি সিঁড়ি গোনেন, সিঁড়ির নাম দেন 1 1 1 3 1 8 1 9 1 10 6 17। আবার রাখেন 2 1, কদমে কদমে চিন্তা করেন, 2 1 3 1 3 4 4 1 5 1। এই তো দারুণ। 7 1 7 10 7 11 8 1 8 6 1, তাই না? 9 3 9 4 9 6 9 13 9 8 9 9 9 9 ক 9 13 ক।
আমার এই রিদমটা নিয়ে নেন। অনেকে বলে যে নাদিম স্যারকে নকল করে, আমি চাই আমাকে নকল করেন, এটা দোষের না। আপনি যদি যে ভালো করবে তাকেই তো ফলো করবে মানুষ, তাই না? এখন আপনারা বাঁকা চোখে দেখেন, আমি দেখি না, সে আমাকে ফলো করে, এটা ভালো। আমিও কাউকে না কাউকে ফলো করি, হয়তোবা তার অস্তিত্ব আপনি জানেন না। ফলো না করলে কিন্তু হচ্ছে না, ফলো করতে হবে। আমিও কাউকে কাউকে ফলো করি। কেউ কেউ মাঝে মাঝে ওই যে ওই ছেলেটা বলে যে স্যার আজহারির মতো কথা বলে, আবার এই ছেলেটা বলে যে স্যার হারিফ সংকেতের মতো কথা বলে। আমি মনে করি যখন যে আপনার উপরে ভর করবে তার স্টাইলে কথা বলেন। আমার উপরে এক একজন এক এক সময় ভর করে, তাই না? এক এক দিন এক এক রকমভাবে বলি। তার মানে যখন যার উপরে ভর করবে সে তার মতো করে কথা বলবেন। আর স্পিচ দিতে হইলে প্রচুর স্পিচ দেখতে হয়, আপনি প্রচুর দেখবেন। সন্দীপ মহেশ্বরের আমি অনেক ভিডিও দেখি, আমি কিন্তু তাকে অনেকাংশে ফলো করতাম আগে। দেখলাম যে না, ওনার স্টাইলে যাওয়া যাচ্ছে না, উনি আরও স্টাইলিশ, উনি আরও স্মার্ট কথা বলেন, ওনার স্টাইলে যাওয়া যায় না। তার মানে আপনি আমাকে ফলো করেন, আপনি আর একজনকে ফলো করেন, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক বড় ব্যাপার। শক্ত হয়ে এগুলো পড়তে চাইবেন, কিছুক্ষণ পর কিন্তু মেরুদণ্ড ব্যথা করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুহূর্তে। সে পর্যন্ত ভালো থাকেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাইলে ফোন দিবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।